চূর্ণী নদী কি বলবো, এখন তো খুব সরু হয়ে গেছে, আগে অনেকটা চওড়া ছিল, আর জল কি পরিষ্কার নিচে দেখা যেত। এটা এটা আমার মনে একটা স্মৃতি আছে আমার বিয়ের পরে, মানে বড় বড় গল্প চলে আসছে যেহেতু চূর্ণী নদীর জলের স্বচ্ছতা বোঝানোর জন্যে। বিয়ের পরে আমাদের নিয়ম ছিল যে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ওই নদীতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে চান করতে হয়। তো আমরা একটা ঘোড়া গাড়ি ভাড়া করে গেলাম, গিয়ে ওখানে চান করতে গিয়ে আমার স্ত্রীর কানের দুল, একটা দুল খুলে পড়ে যায় জলের মধ্যে, নদীতে। হাত দিয়ে তাকে দুল নিয়ে একটা, ন্যাচারালি ও খুব একটুখানি মুশকিলে পড়ে গেছে মানসিক দিক থেকে, যে নতুন এলাম আর এর মধ্যে দুলটা হারালো। সেইটা আমার ভগ্নিপতি, মানে যে আমার পরে বোন, তার তখন তো বিয়ে হয়ে গেছে, ন্যাচারালি আমার যখন বিয়ে হয়েছে, আমার আগে আমার বোনের বিয়ে হয়েছিল, ভগ্নিপতি বলে ওই তো চকচক করছে বলে ডুব দিয়ে জল দুলটা তুলে বের করলো। তাহলে কতটা জল স্বচ্ছ ছিল যে আমরা যেখানে দাঁড়িয়ে চান করছিলাম সেখানে আমাদের বুক জল দাঁড়িয়ে চান করছিলাম, ওখান থেকে নিচে দুলটাকে দেখতে পাচ্ছিল। তাও আরো আরো বেশ কয়েক বছর পরে, মানে তোমার যখন বিয়ে হচ্ছে, তখন পর্যন্ত জল পরিষ্কার ছিল। তুমি একটা ধারণা দাও যে পাংশা আর ধরো রানাঘাট, কি পার্থক্য তোমার চোখে পড়েছিল এই দুটি শহর বা আধা শহরের মধ্যে? পাংশাটা তার কিছুটা আধা শহর, মানে পুরোপুরি শহর নয়, গ্রাম মেশানো ছিল, কিন্তু সেখানে কিন্তু হাই স্কুল ছিল, থানা ছিল, হসপিটাল ছিল, এসব ছিল, মানে শহর জীবনের যা কিছু সম্ভব বেনিফিট সেগুলো ছিল, আবার গ্রাম্যতাও ছিল। মানুষের জীবনযাপনটা ছিল খুব সহজ সরল, সেইখানে গ্রাম্যতা ছিল, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু লেখাপড়ার চলটা ছিল। আর পুকুর, ধান জমি এসব কিরম ছিল? আর হ্যাঁ, সবারই প্রায় ধান জমি ছিল, আর ব্যবসাটা ছিল মূলত পাটের ব্যবসা ছিল। আর পাংশার যখন কথাটা আবার আমরা ফিরে এলাম, পাংশার বলতে গেলে কতগুলো জিনিসের উল্লেখ করতে হয়। পাংশার তিনটে জিনিস খুব বিখ্যাত ছিল, একটা হচ্ছে দই, আর একটা হচ্ছে কদমা। কদমা কোনটাকে বলে? কদমা হচ্ছে এই সাদা সাদা চিনি দিয়ে নাকি যে বানায়, দেখতে ছোট একটা মিষ্টি কুমড়ো সাইজের, মানে যেটা তানপুরা লাউ যেরকম হয় না সেই রকম আর কি, মিষ্টি কুমড়ো ছোট সাইজের, কিন্তু ওটা ভেতরটা ফাঁপা, ভেতরটা ফাঁপা। আর তৃতীয়টা? আর দই ছিল, আর ছিল চমচম বলে একটা মিষ্টি। আর দই ছিল অদ্ভুত, জানিস তো, যে দই যে ভালো কি খারাপ সেটা প্রমাণ দিতে হলে দইয়ের এই মাটির হাঁড়ি হতো ছোট ছোট, 1 কিলো মতো, সে হাঁড়িটা উপর করে দেখানো হতো যে দই পড়ছে না, অথচ সেটা কিন্তু মানে চামচ দিয়ে কাটলে কিন্তু নরম চলে আসছে। কি অদ্ভুত কায়দায় দই তৈরি করতে জানি না, এমনি দই হাঁড়ি বলে দেখি উপর করো, মানে ওইটা যে পরীক্ষা যে তোমার দইটা ভালো না খারাপ, এরকম হাঁড়িটা উপর করতে পড়তো না, অদ্ভুত একটা ব্যাপার ছিল। আর কদমা নিয়ে খুব গল্প ছিল। কদমা নিয়ে গল্প হচ্ছে, আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল চন্দন, খুব ভালো গান গাইতো, আমার সঙ্গে পড়তো। তোর দিদির বিয়ের সময় বাবা ওকে একটা উপহার দিয়েছিলেন। তো কী উপহার, মানে লোক নিয়েছিলেন সঙ্গে করে, বাবা বললেন দাও হে কনেকে দাও, একটা ট্রের ওপরে খুব বড় সাইজের একটা কদমা। আমরা কিন্তু কেউ জানি না যে বাবা কি মতলব করেছেন, কেন কদমা দিচ্ছেন, কিচ্ছু জানি না। তো বাবা তো দিয়ে বেরিয়ে গেছে, আমরা আছি যেহেতু বন্ধুর দিদির বিয়ে, দিদির বিয়ে, আমরা তো নিমন্ত্রিত, আমরা সব রয়ে গেছি। তো সবাই বলছে এর মধ্যে কি, আর উনি দিলেন, এটা দিয়ে গেলেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, এটা দিলেন, একটা কদমা দিলেন। সবাই বলছিলেন, চন্দনী বললো ভেঙে দেখবো, বলে হ্যাঁ ভাঙ। ঠুকতেই ভেতর থেকে একটা চকচকে কি দেখা গেল, পুরোটা ভাঙলে দেখা গেল ঢাকায় মসলিন শাড়ি একটা, বাবা প্রেজেন্ট করেছেন, কিন্তু ওইভাবে কায়দা করে। অদ্ভুত ব্যাপার। আর এই পরিপ্রেক্ষিতে রানাঘাটের সঙ্গে কি পার্থক্য দেখলে তুমি? তাদের রানাঘাটটা অনেক বেশি শহর ছিল,
অনেক বেশি। অনেক বেশি। আর তাছাড়া রানাঘাটে বনেদি লোকের একদম ছড়াছড়ি ছিল। রানাঘাটে বিখ্যাত পাল চৌধুরী বংশ, রানাঘাটে বিখ্যাত দে চৌধুরী বংশ, রানাঘাটে সঙ্গীতের পীঠস্থান ছিল, ক্লাসিক্যাল সঙ্গীতের। আচ্ছা। নগেন্দ্রনাথ দত্ত বিখ্যাত শিল্পী ছিলেন, তার ছাত্র হচ্ছেন বিশ্বদেব চট্টোপাধ্যায়। ও তিনি এখান থেকে রানাঘাটে যেতেন গান শিখতে। আর ছিলেন নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনিও ছিলেন গায়ক। তার ছেলে হচ্ছে পণ্ডিত শিবকুমার চট্টোপাধ্যায়, বিখ্যাত ক্লাসিক্যাল গাইয়ে, ভারত বিখ্যাত। আর তারই বোন হচ্ছে ডক্টর অঞ্জলি মুখার্জি, যিনি এফআরসিওজি ডক্টর, গাইনোকোলজিস্ট। আবার নজরুলগীতির বিখ্যাত শিল্পী ছিলেন অঞ্জলি মুখার্জি, ডক্টর অঞ্জলি মুখার্জি। উনি নজরুলগীতির প্রচুর রেকর্ড আছে। আর ওরই ভাই ছিলেন মান্তান, ডাক্তার, ভালো নাম হচ্ছে সুনীত চ্যাটার্জি, যে দীর্ঘদিন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তবলা বাজিয়েছেন। আর এই সূত্রেই আমার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের, অবশ্য সেটার অন্য একটা ব্যাপার, গল্পে চলে যেতে হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল। ওনার সঙ্গে এক স্টেজে গান গাইবার আমার আমার সৌভাগ্য হয়েছে। তাহলে এই যে তুমি গানের কথাই যখন প্রসঙ্গ তুললে, তুমি গান গাইতে ছোটবেলায়? ছোটবেলা মানে পাংশায় কোনদিন গান গাইনি। তোমার পরিবারে কেউ গাইতেন? বাবা গান গাইতেন, বাবা খুব ভালো কীর্তন গাইতেন, খুব ভালো কীর্তন গাইতেন, গলা ছিল খুব সুন্দর। আমাদের বাড়িতে মানে পরিবারে গান ঢোকানোর ব্যাপারে আমি, সেও একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে কি, আমার বোন, ওর নাম বেলা, ওকে গান শেখানোর জন্য আমি একটা হারমোনিয়াম কিনে দিই। তো গানের দিদিমণিও ঠিক করা হয়। দিদিমণি এসে ওকে যে গান শেখাতেন, আমি সে গানগুলো তুলতাম এবং আমি গাইতাম। তখন বয়স কত তোমার? আমি তো স্কুলে পড়ি, ক্লাস। তাহলে হারমোনিয়াম কে কিনেছে? হারমোনিয়াম আমি কিনে দিয়েছি, কারণ আমি কিছু প্রাইভেট টিউশনি করে টাকা পেতাম কিছু। যেমন আমি ক্লাস 7-8 আমি প্রাইভেট টিউশনি করতাম, ওই 1, 2, 3 এই সমস্ত শখ করে। বাড়ির প্রয়োজনে, আর্থিক কোনো প্রয়োজন ছিল না। পড়াতাম বা লোকেরা হয়তো ধরতে, পাড়ার লোকেরা হয়তো পড়িয়ে দিবি, এইসব করতাম। আর আমি সব সামাজিক কাটফাট টুকটাক তখন থেকেই করতাম। তো যাই হোক, তো সেই গানগুলো আমি তুলতাম। একদিন হয়েছে কি, ও হারমোনিয়াম বাজাচ্ছে আর আমি গানগুলো গাইছি। আমার বাড়ির পাশেই থাকতেন আমার প্রথম গুরু সরোজ কুমার দত্ত। উনি বিখ্যাত গায়ক ছিলেন, টিভিতে রেডিওতে উনি নজরুলগীতির এ গ্রেড শিল্পী ছিলেন। উনি যাওয়ার সময় আমার গান শুনতে পান। ওর বোনের নাম ছিল জলি, ও আমার বোনের বন্ধু ছিল বেলার। জলকে বলছি, আমি ওদের বাড়িতে আসার সময় শুনলাম একটা ছেলে গান গাইছে, কে রে? বললো ও বেলার দাদা। ওকে বলিস তো আমার কাছে আসতে। গেলাম, তুমি গান গাও? আমি হ্যাঁ গাই, শিখি না, শিখবে? আমি হ্যাঁ শিখবো। শুরু হয়ে গেলে গান শেখা, এইভাবে গান শুরু করলে তুমি? বাহ। আর তুমি রানাঘাটে তার পরবর্তীকালে গানের যদি কথা বলিস, শিবকুমার চট্টোপাধ্যায়ের কাছে আমি ক্লাসিক্যাল শিখি। তারপরে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে আমি শিখি। তুমি পাংশা থেকে রানাঘাটে এলে, রানাঘাটে কিছু গল্প শুনলাম তোমার কাছে, গান নিয়ে শুনলাম, গান নিয়ে আমি যাবো, ওই প্রসঙ্গে যাব। তুমি রানাঘাটে আরও কিছু ঘটনা বলো, আরও কিছু স্মৃতিচারণ করো তুমি। রানাঘাটের স্মৃতিচারণ বলতে ওই চূর্ণী নদীর আরেকটা ঘটনা আছে, চূর্ণী নদীর সঙ্গে সংযুক্ত, কিন্তু ঘটনাটা স্কুলের। ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় আমাদের বাৎসরিক পরীক্ষায় বাংলা একটা রচনা লিখতে বলা হয়েছিল। রচনার বিষয় ছিল তোমার জীবনে স্মরণীয় ঘটনা। তো আমি আগ্রা ভ্রমণ নিয়ে একটা রচনা লিখেছিলাম, যদিও আমি তখন আগ্রা দেখিনি, কাল্পনিক লিখে ফেললাম। আর আগ্রার কথা বলতে গেলে তাজমহল এসে যায়। আর তাজমহলের বর্ণনা করতে গেলে আমার মাথায় এলো ক্ষুদিত পাষাণ বইটা পড়া ছিল, অতএব বিদেহী আত্মা, নূপুর নিক্কণ, এসব সব এসে গেল রচনার মধ্যে। তারপরে সবচেয়ে মানে যুগান্তকারী লেখা লিখেছিলাম, সেটা হচ্ছে পাখাওয়াজের ছেঁড়া তার। তখন জানতাম না যে পাখাওয়াজ একটা তালবাদ্য, আমার ধারণা ছিল ওটা তারের। তো সেই সব বর্ণনার মধ্যে ছেঁড়া তার, পাখাওয়াজের ছেঁড়া তার, সব লিখে ফেললাম। আমার সৌভাগ্য যে যিনি আমার খাতা দেখেছিলেন, তারও যে পাখাওয়াজ সম্বন্ধে জ্ঞান আমার থেকে কিঞ্চিত অধিক, তার প্রমাণ পাওয়া যায়নি, কারণ তাহলে আমি গোল্লা পেতাম। কিন্তু কি হলো, আমি বাংলায় সবচেয়ে বেশি নম্বর পেলাম। এবং তার ফলটা কি হলো,
বাৎসরিক প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় বাংলায় ব্যুৎপত্তির জন্য আমি পুরস্কার পেলাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সময় আমাদের স্কুলের একটা পত্রিকা বেরোলো, স্কুল ম্যাগাজিন, নাম ছিল অঞ্জলি। আমাকে মাস্টারমশাইরা তার ছাত্র সম্পাদক করে দিলেন। খুবই আনন্দের খবর, কিন্তু বিপদও হলো সেই সঙ্গে বেশি। এবার চূর্ণী নদীর সঙ্গে সম্পর্কটা বলছি। আমার যে ক্লাসে গামাও নামে একটা ছেলে পড়তো, খুব বর্ধিষ্ণু ফ্যামিলির ছেলে, বাড়িতে দুর্গা পুজো টুজো হতো, আর খুব ডানপিটে, মানে যেখানে কোনো মারামারি ঘটনা ঘটুক তার মধ্যে গামা আছে। একদিন আমরা নদীতে মানে চূর্ণীতে চান করতে গেলাম, গামা দৌড়ে গিয়ে নদীর উপরে যে ব্রিজটা আছে শান্তিপুরের দিকে যাবার, উঠে গেল সেই ব্রিজের উপরে, গিয়ে ওই ব্রিজের উপর থেকে নিচে নদীর মধ্যে লাফিয়ে পড়লো, আর ওঠে না। আর সর্বনাশ, গেল বোধহয়। আমরা যখন চেঁচামেচি করে লোক ডাকছি, তখন থেকে ডুব সাঁতারে নদীর অপর পাড়ে গিয়ে উঠে আমাদের কলা দেখাচ্ছে। এই টাইপের গামা। আর ওকে এটা আমরা ভয়ও করতাম, কারণ কখন হাত চালিয়ে দেবে কে জানে। ও একদিন এসে বললো, দেখ তুই তো এখন ছাত্র সম্পাদক, আমি কবিতা লিখেছি, দেখ তোকে এটা ছাপতে হবে। এখন দিয়ে দেখা, 2 লাইনের কবিতা। আমি দিয়ে দেখা, সে যা কবিতা লিখেছি কি বলবো। কবিতা 2টা লাইন হচ্ছে, আহা মরি মরি কি সুন্দর রাতি, আকাশ দিয়ে উড়ে চলে এক ঝাঁক হাতি। বোঝো, যে প্রাণী জীবনে কিন্তু ওড়েনি, কোনোদিন উড়বেও না, গামা একটা না, তার এক ঝাঁককে উড়িয়ে দিয়েছে। আমি তো অনেক কষ্টে বললাম, গামা তুই রেখে যা, আমি পরে দেখবো। বল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে গেল। 7 দিন যেতে না যেতে আবার এসছে, দেখ 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 আমি আরেকটা কবিতা লিখেছি। আমি তো আগের কবিতায় জানি ব্যাপারটা, কে আবার কি আনলো কে জানে। দেখি কবিতা, এবার লিখেছি, ওরে পাখি ফিরে আয় নিদারুণ রোদে, তোর জন্যে রেখেছি আমি এক ভাঁড় বোঁদে। বলে হেসে বলছি, বরবার রোদের সঙ্গে কিনা বোঁদের মিল হয়েছে। আমি তো কপাল চাপড়াবো না কি করবো বুঝে উঠতে পারছি না। মহাবিপদ হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে এরকম কবিতা আনতে আরম্ভ করেছে কেলেঙ্কারি। কাজে আমাকে একটা বুদ্ধি বের করতে হলো, রাগানো চলবে না, মেরে বসবে হয়তো। তখন বললাম, গামা তোর কবিতাগুলো অনবদ্য, কিন্তু মুশকিল কি জানিস তো, হেডমাস্টার মশাই বলেছেন যে কবিতা লিখতে হলে কমপক্ষে 16 লাইনে কবিতা লিখতে হবে। তুই এক কাজ কর, এই সবগুলো মিলিয়ে টিলে একটা 16 লাইনে কবিতা এনে দে। তারপর গামার একদিন আমার সঙ্গে কবিতা নিয়ে কথা বলে। সিটি কলেজে পড়তাম। আচ্ছা। ও না, প্রথমে ইন্টারমিডিয়েট কৃষ্ণনগর কলেজে, কৃষ্ণ গভর্নমেন্ট কলেজে। ও আচ্ছা। ওকে নিয়ে আবার আমি যে কত কাণ্ডই ঘটিয়েছি না, আমার আবার কারোর মুখ না মনে থাকে না, মুখ মনে রাখতে পারি না। এক হচ্ছে যাতে রেগুলার দেখছি তাদের নিয়ে সমস্যা নেই, কাউকে হয়তো দেখেছে কখনো সখনো দেখি, বা এক সময় বন্ধুত্ব ছিল অনেকদিন দেখিনি, বেমালও মুখ ভুলে যাই আমি, মনে থাকে না। তো কৃষ্ণনগরে থাকতাম হোস্টেলে। হোস্টেলে একটা লন্ড্রি থেকে লোক আসতো, আমাদের সবার জামা কাপড় নিয়ে যেত, কেচে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ফেরত দিত। একবার কি হলো, সে তো নিয়ে গেল 15 দিন আর ফেরত দেয়নি। একদিন বিকেলবেলা আমার বন্ধুদের সঙ্গে কলেজ থেকে ফিরে এসেছি, এই যে হস্টেলে এসে জলখাবার টাবার খেয়ে চাটা খেয়ে আমরা বেরিয়েছি বন্ধুরা। এই সময় থেকে কলেজের দিক থেকে এক ভদ্রলোক আসছেন, সঙ্গে 2টো ছেলে, উঁচু ক্লাসে। ভদ্রলোকের ধুতি পাঞ্জাবি পরা, ধুতি এরকম কোঁচা এরকম ঝোলানো, আসছেন। তাকে থেকে মনে হলো এইটাই আমার দোপা। তাকে গিয়ে এটা বেশ রূঢ়ভাবে বললাম, কী গো তোমার মতলবটা কি? হ্যাঁ, আজ 15 দিন হয়ে গেল, কাপড় জামা নিয়ে গেলে ফেরত দিচ্ছ না। সে তো করে বলছে, কী বলছে আমি বুঝতে পারছি না। তাহলে বুঝতে পারছে না, জামা কাপড় নিয়ে গেলে দিচ্ছে না। তখন যার সঙ্গে যার উঁচু ক্লাসের ছেলে ছিল বলে, স্যার স্যার এই ছেলেটা মনে হয় নতুন ভর্তি হচ্ছে, আপনাকে চিনতে পারেনি, হ্যাঁ যাও তুমি যাও। আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। চলে গেলেন উনি। আমার বন্ধুরা বলে, তুই করেছিস কি? আর এই তো আমাদের কলেজের লাইব্রেরিয়ান, আর তুই বুঝছিস ধোপা। সর্বনাশ, পরের দিন গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম টনাম করে ক্ষমা চেয়ে তবে মেটালাম। তো এই অবস্থা আমার হয়েছিল ওখানে, এই একটা ঘটনা কৃষ্ণনগর কলেজের। আচ্ছা, আমি তোমার ওই স্কুল কলেজের গল্প তো শুনবো আরও, কিন্তু আমার সবসময় ইন্ট্রিগ করে, আমার মনে একটা প্রশ্ন জাগে। তুমি তোমাদের এই বৃহত্তর পরিবারে পাংশাতে যেরকম ছিল, তারা প্রত্যেকেই কি রানাঘাটেও তোমাদের সঙ্গে থাকতেন, বা পরবর্তী ক্ষেত্রে কাউকে হারিয়েছো মৃত্যুর মাধ্যমে, বা ধরো তারা অন্য জায়গায় চলে গেছেন?
কে কে থাকতেন তোমাদের রানাঘাটে? আমাদের সঙ্গে থাকতেন আমার বড়দির বিয়ে হয়েছিল, কিন্তু যেহেতু জামাইবাবু অনেকদিন মানে খোঁজ পাওয়া যায়নি, উনি ছিলেন এয়ারফোর্সে, তো অনেকদিন খোঁজ পাওয়া যায়নি। বড়দি আমাদের বাড়িতেই থাকতেন। আর সন্তান এবং ছিল আমার তো? একটি ভাগনা, বড়দির সন্তান, সেও আমাদের বাড়িতে থাকতো, লেখাপড়া করতো আমাদের বাড়ি থেকেই। ইনফ্যাক্ট ওর বাড়িতে থেকে আমাদের বাড়ি থেকে ওর বিয়ে পর্যন্ত আমরা দিয়েছি, তারপরে ও সংসার আলাদা করেছে। মেজদি বিয়ে হয়েছিল, মেজদি নৈহাটি থাকতেন তার সংসার নিয়ে। ছোট বোনের রানাঘাটে আসার পরে বিয়ে হয়, ও রানাঘাটে বিয়ে হয় অন্য একটা বাড়িতে। আর আমাদের বাড়িতে থাকতাম আমরা ভাই আর মা, কিছুদিন বড় মা ছিলেন আমাদের সঙ্গে। পরে মামা বললো যে না, কেন তুমি আমার কাছে থাকবে না কেন? তো মামা তখন তোমাদের সঙ্গে থাকেন না? না, ওই আলাদা। বাবা বেঁচে থাকতেই বাবাকে বলেছিলেন যে ঠিক আছে, এখন দেখ, এখন তো সব তোর বিয়ে থা হয়েছে, সংসার হয়েছে, ঠিক আছে, আলাদা সংসার করে নে। হ্যাঁ, আচ্ছা। দুজনে হ্যাপিলি করেছিলেন। তো আমাদের সংযোগ ছিল খুব, এবং যাতায়াত ছিল, দরকার হলে পাশে দাঁড়ানো, সবগুলো ছিল সমস্ত। আর বড় মা প্রথম দিকে কিছুদিন আমাদের সঙ্গে ছিলেন, পরে মামা যোগ করে নিয়ে গেছিলেন। তারপর থেকে আমৃত্যু বড় মা মামার ওখানেই ছিলেন। আর ঠাকুরদা মানে তোমার বাবা কি করতেন রানাঘাটে? রানাঘাটে বাবা তো হইতে বললাম যে পাটের ব্যবসা শুরু করেছিলেন প্রথমে জিয়াগঞ্জে। রানাঘাট থেকে অনেক দূর, বাবা মাঝে মাঝে গিয়ে ওখানে থাকতেন। কত দূর? কারণ জিয়াগঞ্জটা পাটের ব্যবসার জন্য খুব বিখ্যাত। আচ্ছা, আমি নাম শুনেছি, কোথায় এক্স্যাক্টলি জানি না। ওটা হচ্ছে বহরমপুর ছাড়িয়ে। আচ্ছা। কিন্তু তারপরে যে বাবার ক্যান্সার হলো, তখন তোমার বয়স কত? আমাদের বাবা যখন মারা যান তখন আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা। হুম। আর জেঠু তখন তখন স্কুল মানে ম্যাট্রিক পাস করেছেন। ম্যাট্রিক পাস করেছে। তাহলে হঠাৎ করে বাবা চলে সব গেলে এলোমেলো হয়ে গেলে তো, কাজেই দাদাকে হাল ধরতে হলো। দাদা তোমার মা সম্পর্কে অনভিজ্ঞ তখন। তোমার মা সম্পর্কে, ঠাকুমা সম্পর্কে কিছু বলবে? ওই সময় উনি কিভাবে নিয়েছিলেন এই যে হঠাৎ করে? মা মানে মানে কি বলবো, মাই আমাদের বাঁচিয়ে দিয়েছেন সব। বাবা নেই, সেই শক্তি উনি সামলেছেনই। আমাদের ভাইকে, আর তখন ছোট বোনের বিয়েও হয়নি, কীভাবে যে মানুষ করেছেন আগলে রেখে, যে সবাই সৎভাবে মানুষ হয়েছে সবাই। ঠাকুরদা চলে যাওয়ার আগে কি বড় বোনের বিয়ে হয়ে গেছিল? বড় বোনের বিয়ে হয়েছিল, মেজ বোনের, মেজদিরও বিয়ে হয়েছিল। মেজদিরও বিয়ে হয়ে গেছিল। হুম। আচ্ছা। তো ওই বাবাকে হারালে তুমি ক্লাস 7-এ, তারপর থেকে তারপর থেকে তোমার গার্জেন বলতে জেঠু মা। মানে মা? মা। মাই গার্জেন বলবো। দাদা তো ছিলই, দাদাকে আমরা খুব শ্রদ্ধা করতাম, খুবই শ্রদ্ধা করতাম, বাড়ির সবাই মানত। তোমাকে একটা প্রশ্ন করি, যে তোমার পরিবারের তরফ থেকে কাকে মনে হয়, এবং পরিবারের বাইরে স্কুল কলেজের থেকে কাকে মনে হয় যে ইন্সপিরেশন, যাকে দেখে তার মতো হতে ইচ্ছে করে, বা তার ব্যবহারগত ব্যাপারগুলো বা শিক্ষাগত ব্যাপারগুলো নিজেও ফলো করতে ইচ্ছে করে? পরিবার থেকে আমার মনে হতো আমার বাবার মতো হতে। বাবা। এই ব্যাপারে একটা খুব আবার পাংশায় ফিরে যায়, মজার ব্যাপার। মানে যেহেতু এর সঙ্গে সংযোগ আছে, মানে এই কথার সঙ্গে মিল আছে বলে বলছি। বাবার একবার অসুখ করে, তো বাবা আমাদের দুবাইকে ডাকলেন, আমাকে আর দাদাকে। বাবার ধারণা হতো যে আমি আর বাঁচবো না, এরপর এরা কী করবে জেনে নিই। দাদাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই বড় হয়ে কী করবি? দাদা বাবাকে দেখেছে ব্যবসা করতে, দাদা ফট করে বললো আমি ব্যবসা করবো। বাবা একটু গম্ভীর হয়ে গেলেন, আর আমাকে বললেন তুই বড় হয়ে কী হবি? আলে আমি নেতাজি সুভাষ হব। কারণ তখন পথেই ঘাটে নেতাজি সুভাষচন্দ্রের বীরত্বের কথা। ও, কেমন এমনভাবে মাথায় ঢুকে গেছিল যে আমিও ওই রকম নেতাজি সুভাষচন্দ্রের মতো হব। তো বাবা হেসে একটা কথা বলেছিলেন, মনে আছে, ওরে নেতাজি হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই আমার ইন্সপিরেশন বলতে বাবা ছিলেন। কিন্তু বাবা চলে গেলেন, তারপরে বাড়িতে আর কারোর কোনো, যে কারোর মতো বাড়ির অন্য কারোর বাড়ির মতো হব বাড়ির, তা আমি ভাবিনি। ইনফ্যাক্ট সেরকমভাবে দেখতে, গভীরভাবে দেখতে গেলে আমি কাউকে আদর্শ বলে ভাবিনি। আমি আমার নিজের মতো সৎ থাকবো, ভালোভাবে মানুষ হবো, ব্যাস এই। পড়াশুনো করবো, জানবো,
গান গাইব। একসময় খুব মাথায় ঘুরতো যে আমি শুধু সঙ্গীত শিল্পী হব, শুধুই ভাবতাম। পরে ভেবেছিলাম তাই। অবশ্য সঙ্গীত শিল্পী হওয়ার আমার সুযোগও হয়েছিল। আমি তখন রেডিওতে গাইছি, টিভিতে গাইছি। বিয়ের পরে এ সময় প্রমোশন হলো, আমি লখনউ চলে গেলাম। তো যখন লখনউ চলে গেলাম তখন কিন্তু আমি কলকাতায় নানান জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছি, ফাংশন করছি। আর আমাকে খুব সাহায্য করছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, ওনার সেক্রেটারি হিসেবে কাজ করতেন অজিত চ্যাটার্জি, কমেডিয়ান সিনেমার। ওনার সঙ্গে পরিচয় করে দিয়েছিল এই সুনীত চ্যাটার্জি, যে হেমন্তদের সঙ্গে তবলা বাজাতেন, ডক্টর অঞ্জলি মুখার্জির ভাই, আর আমার গুরুজি শিবকুমার চ্যাটার্জির ভাই। তো ওরা আমাকে প্রোগ্রাম দিতেন, অজিত চ্যাটার্জির প্রোগ্রাম দিতেন, সঙ্গে নিয়ে যেতেন প্রোগ্রাম করানোর জন্য। তো তখন এটা আমার মনে টান এসেছিল যে চাকরির প্রমোশন চলে যাব নাকি গানের জন্য থেকে যাব, গানের তো একটা জায়গায় করছি। কিন্তু আমার একটা চিন্তা হইল যে গানে একদম ওপরে না উঠলে ভাত জুটবে না। শিল্পীদের দেখেছি তো অবস্থা, তাদের তার প্রভিডেন্ট ফান্ডও নেই, গ্র্যাচুইটিও নেই। তাদের অবস্থা চোখের সামনে দেখেছি, অনেক শিল্পীর কি দুরবস্থা আর্থিকভাবে। আমি দেখলাম যে না, কোনো রিস্ক নিতে পারবো না। আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমি তা পারবো না। আমি লখনউ চলে গেলাম। ফর্চুনেটলি লখনউ গিয়ে আমি একটা গানের বিশাল নামের মধ্যে পড়লাম, বিশাল খ্যাতি পেলাম গানে। লখনউয়ে যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম, মহানগর বলে একটা জায়গা, গোমতী নদী পার হয়ে মহানগরের একটা নতুন টাউনশিপ, ওখানে বাড়ি ভাড়া নিয়েছিলাম। তো ওখানে বাড়িতে একদিন ঘরে একদিন গান গাইছি হারমোনিয়াম বাজিয়ে। বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দুই ভদ্রলোক শুনেছেন, বাঙালি। ওই পাড়াটা অনেক 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 বাঙালি ছিলেন। তো তারা একদিন এসে আমার সঙ্গে আলাপ টালাপ করলেন, আপনি গান করেন এরকমভাবে আমাদের কালী পুজোর সামনে, আপনি যদি গান করেন ভালো হয়। হ্যাঁ, গাইব। কালী পুজোর দিন প্রোগ্রাম হলো, স্টেজ করে খুব সুন্দর, প্রচুর লোকের ভিড়। আমি শ্যামাসঙ্গীত গাইলাম। আর ওখানে অশোক চ্যাটার্জি বলে একটি ছেলের সঙ্গে আলাপ হয়েছিল, ও খুব ভালো তবলা বাজাতো, ওখানকার ছেলে, মহানগরীর ছেলে, ও বাজাচ্ছিল। এসব গান গাইতে গেতে হঠাৎ আলো নিভে গেল, কিন্তু মাইক্রোফোনটা চালু ছিল, যেহেতু ওটা ব্যাটারিতে চলছিল। তো আমি অন্ধকারের মধ্যেই গান গিয়ে দিলাম, গানটা থামালাম না। আমি অশোককে বললাম, অশোক বাজনা থামিও না, গানটা করো, গানটার সঙ্গে বাজাও। যাই হোক, প্রোগ্রামটা শেষ হলো, এবার আলো জ্বললো। এইসব ওখানে দুই ভদ্রলোক ভেতরে এলেন, মানে স্টেজের বাইরেতে ঘেরা, তো ঘেরা দিয়ে ভেতরে স্টেজের দিকে আমরা স্টেজে উঠি, তা সেখানে এলেন। তো উঠে ও এসে আমার সামনে এলেন। এক ভদ্রলোক বললেন যে, দেখুন এরা আপনার সঙ্গে আলাপ করতে চান। তো আমি স্টেজ থেকে নেমে এলাম, বললাম বলুন। এক ভদ্রলোক হচ্ছেন ডিআইজি অফ পুলিশ, মিস্টার সেনগুপ্ত, আর সেনগুপ্ত। আর এক ভদ্র হলেন ডক্টর কার্কুন, উনি সিডিআরের ডিরেক্টর ছিলেন। আর এক করলেন, খুব গানে সুখ্যাতি টুখ্যাতি করলেন। তারপর থেকে কোনো প্রোগ্রাম হলেই আমাকে ডাকতেন গানের জন্য। আর ওরা আমাকে পিড়াপিড়ি করলেন যে আপনি আমাদের ছেলে মেয়েদের গান শেখাতে হবে বাড়ির সমস্ত। জোর করে বাড়িতে একটা গানের স্কুল খোলালেন। তো প্রতি রবিবার সকালবেলা গান শেখাতাম। আর ওখানকার পায়োনিয়ার বলে একটা ইংরেজি পত্রিকা আছে, তার যিনি একজন রিপোর্টার, এই সাংস্কৃতিক ব্যাপারগুলো রিপোর্ট করতেন, দেবু ভট্টাচার্য। কি আশ্চর্য, এই নামগুলো মনে পড়ছে কি করে বুঝতে পারছি না। কত বছর আগে এগুলো তো ভুলে যাওয়ার কথা। কথা বলতে বলতে নামগুলো মনে আসছে। উনি আমার মানে অন্ধভক্ত হয়ে গেলেন। কোনো বাড়িতে যদি ঘরোয়া কোনো অনুষ্ঠানে গান গাইতাম, পরদিন সেটাকে একটা ফাংশন বলে চালিয়ে উনি পরদিন খবর কাগজে পাইনিয়ারে বেরোতে, ইংরেজি কাগজ খবর বের করতেন। মানে হঠাৎ আমি বিখ্যাত হয়ে গেলাম লখনউতে। লখনউ আমার কোনো লোক ছিল না যে গাইয়ে হিসেবে আমাকে চিনত না। তো এই যে জার্নিটা, এই যে যাত্রাটা তোমার, পাংশা, রানাঘাট, মাঝে কলকাতার গল্প শুনিনি, শুনবো, আর এখন লখনউ বললে একটুখানি।
তো তোমার গানটা শুরু হলো কোথায়, কিভাবে? তুমি অল্প বলেছো যে পাংশাতে তুমি এমন শিক্ষক পেয়েছো যারা তোমাকে উৎসাহ জানিয়েছেন যে হ্যাঁ তো গান কর, গানটা হবে বা ইত্যাদি। পাংশাতে কোনো গান গাইনি আমি, কখনো গান গাও? কখনো গান গাইনি। বাবার গান শুনতাম, ভালো লাগতো, আচ্ছা, ভালো লাগতো। তার মানে 9 বছর বয়স অব্দি কখনো গান কিচ্ছু গান শুনি, গান এবং রানাঘাটে এসেই যে সঙ্গে সঙ্গে গান শুরু করেছি তাও নয়। আচ্ছা, সেটাও আমার মনে হয় বাবা চলে যাওয়ার পরেই আমি গান শুরু করেছি। আমার মনে হয় হ্যাঁ তাই হবে, কারণ বাবা বেঁচে থাকতে আমি গান প্র্যাকটিস করিনি, সাহসে করিনি, কারণ বাবা একটা রাজভারী ছিলেন। আচ্ছা, আর সেখানে আমি গান গাইবো এটা বলার সাহস ছিল না, গান গাওয়ারও সাহস ছিল না। তার মানে তোমার বাবা 17 চলে বছর যাওয়ার পরে বয়স। আমার বোনকে গান শেখানোর জন্য হারমোনিয়াম কিনে দিলাম, দিদিমণি এলেন গান শেখাতে। সেই গান শুনে শুনে আমার গান গাইবার ইচ্ছা হলো, আমি গান তুললাম, খালি গলা গান গাইতাম। অনেক পরে আমি হারমোনিয়াম বাজনা শিখেছি। তো সেই গান শুনে সরোজদা, মানে আমার প্রথম গুরু, উনি ওর বোনের থ্রু দিয়ে ডেকে পাঠালেন। ক্লাস 7-এর পর থেকেই গান শুরু, মানে আমার মনে হয় 8 থেকেই বোধহয় আমি গান শিখতে শুরু করি। আর কার কার কাছে শিখেছো তুমি? সরোজ দত্তর কাছে শিখলাম। তারপরে সরোজদা আমার পাঠালেন শিবকুমার চ্যাটার্জির কাছে ক্লাসিক্যাল শেখানোর জন্য। শিবকুমার চ্যাটার্জি আবার সরোজ দত্তের গুরু ছিলেন। তারপরে সবার শেষে শিখে মানবেন্দ্র মুখার্জির কাছে, কলকাতায়।